রিয়েলি অনার্ড। তো আসলে ওখানে যা লেখা ওটার উপর যে সিরিজ আলাপ করা দরকার, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে, যেহেতু আপনারা বলেছেন আপনারা কিছু পলিসি অ্যাডভোকেসিও করবেন, সুতরাং হয়তো আমাদের দুই একটা কথা আপনাদের পরবর্তী ফরমেশনের কোনো কাজে লাগে কিনা এই জন্য একটু একটু বলা। আমার কাছে যেটা একদম আমি বরং স্যারকে আরও ভালো করে বলতে পারি যে বাংলাদেশে যেই কাজটা এটা অলমোস্ট আমি নিজেও অনেকের সাথে এক্সপেরিমেন্ট করে দেখেছি, আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম। এই যে আমরা বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি মানে এই যে বায়োলজিক্যাল মানে সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলো ছাড়া আর্টসে বা সোশ্যাল সায়েন্সে যারা পড়ি এই ডিপার্টমেন্টগুলোতে, একদম ঢাকা ইউনিভার্সিটির কথাই বলি যেহেতু এটা আমার ইউনিভার্সিটি ছিল। তো ফ্যাক্ট হলো যে যেমন কেউ পলিটিক্যাল সায়েন্সে পড়ছে, সোশিওলজিতে পড়ছে, অ্যানথ্রোপোলজিতে পড়ছে, আপনি একদম র্যান্ডমলি যে কোনো স্টুডেন্টে ইন্টারভিউ করবেন 5 মিনিট বা 10 মিনিট, আচ্ছা তুমি যে 4 বছর বা 5 বছর অ্যানথ্রোপোলজি পড়ছো বা সোশিওলজি পড়ছো বা পলিটিক্যাল সায়েন্স পড়ছো, এটা টোটাল মানে এই সম্বন্ধে একদম সামারিটা তোমার পুরো ডিপার্টমেন্টের বা পড়াশোনার 10 মিনিট কিছু বলো তো। মানে যারা পড়াশোনা করে না তো এমনি যে পড়াশোনা করে সে আপনারে 8টা সেমিস্টারে যে 32টা কোর্স পড়ছে এই কোর্সের টাইটেল বলতে শুরু করবে, এরপরে মাস্টার্সের 8টা কোর্সের টাইটেল বলতে শুরু করবে। তো এইগুলো পড়ছে মানে কোর্স টাইটেল। রিয়েলি আপনি যদি আরো ছোট করে ভেঙে 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 জিজ্ঞেস করেন যে তোমার ডিপার্টমেন্ট আসলে পড়ায় কি, মানে পলিটিক্যাল সায়েন্স পড়ায় কি, আমার খুব মনে আছে আমি ঢাকা ইউনিভার্সিটি আমার প্ল্যানই ছিল যে আমি পলিটিক্যাল সায়েন্স পড়বো, এটা আমার প্রত্যাশা ছিল। তো ওই পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে যে এই প্রশ্নের উত্তর অনেক দিছি, এলাকায় আমার আব্বা যেহেতু ওই মাদ্রাসার শিক্ষক এবং ইমামও ছিলেন, তো অনেকে যখন জিজ্ঞেস করতো তুমি কোন সাবজেক্টে ভর্তি হয়েছো, আমি বলতাম পলিটিক্যাল সায়েন্সে। পরে বলতো তুমি হুজুরের পোলা, ভালো পোলা, তুমি এই পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছো কেন? মানে এই রাষ্ট্রবিজ্ঞান এর সাথে রাজনীতি এই মিলে টিলে তার কনসেপ্টে যেটা তৈরি হয়েছে, তো ভালোবাসে বলতেন তুমি ভালো পোলা, তুমি এই দিয়ে ভর্তি হয়েছো কেন? তো ফ্যাক্ট হলো আসলে তাদের কনসেপ্ট না, আমরা যারা পড়াশোনাটাও করি। এখন আরো খারাপ বললে হবে যে এটা আমার তো মানে বেয়াদব হিসেবে নাম ছড়াই না যাকে, এই জন্য বলা প্রত্যেক ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি, এটা আমার ইউনিভার্সিটিতে এই নাম করে বলছি, আপনি যদি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিকে ইন্টারভিউ করেন যে আপনি পুরো কোর্সে কি পড়ান, 80% টিচার 10 মিনিটে কিছু বলতে পারবে না। আমি আমার ফুয়াদবার মতোই বলি যে আমার ডিপার্টমেন্টের বিশ্ববিদ্যালয়ের 1-2 জনের কাছে আমার সামান্য কৃতজ্ঞতাবোধ আছে, বাকি প্রত্যেকের উপরে আমার একার না, 80% স্টুডেন্টদের ভীষণ ভীষণ কষ্ট, তারা আমাদের লাইফের ভ্যালুয়েবল টাইম নষ্ট করছে। ওই টাইম নষ্ট না করলে রাদার আমরা অন্য কোনো ট্রেনিং নিতে পারতাম, আমরা স্কিল অর্জন করতে পারতাম। তারা আমাদের লাইফ মানে সে নিজেই জানে না পুরো কোর্সে সে কি পড়ায়। এটি হলো বাংলাদেশের বাস্তবতা। তো এখন এই যে বাংলাদেশের পড়াশোনাটা 80% মানুষের ক্ষেত্রে যেটা বার্ডেন তার লাইফে, ইভেন তার প্রোডাক্টিভিটি নষ্ট করে। এটা একটা ছোট গল্প বলি, আমি একটা বাংলাদেশের বড় কোচিংয়ে দীর্ঘদিন ধরে ক্লাস নিয়েছি। তো এইখানে একটা ছেলে ও চা বানায়, তো কিছুদিন তো দেখলাম যে মানে ওরা সবাই বকে, মানে চাটা অত ভালো করে বানায় না, ঠিক মতো সার্ভ করে না। তাই এরপরে আমি একদিন ওর বুঝবার চেষ্টা করলাম, জিজ্ঞেস করলাম যে তোমার যে সবাই বকে তুমিও ঠিক মতো দাও না, মানে হিসাব হলো যে যেটা করবে, যে চা বানাবে ওটাই তো একের বানাবে, মানে যে যেটা করবে ওটার জন্য সেরাটা করতে পারে। তখন ও বললো স্যার আমি একটা ডিগ্রি পাস পোলা, এই তো মানে ও নিতে পারে না। ফ্যাক্ট ইজ ও ডিগ্রি পাস করছে, এখন এই ডিগ্রি পাস ওর যা প্রত্যাশা, এতে ও ডিগ্রি পাসের কোনো চাকরি তো পাইতেছে না, তাহলে তো করতেছে 8 পাসের একটা, মানে 8 পাস করে যে চাকরিটা করার কথা এইটা। এখন ফলে যেটা হইতেছে ও যেহেতু ডিগ্রি পাস করে ফেলতেছে, এখন চাটাও ভালো বানাইতে পারতেছে না, আর ডিগ্রি যে একটা সার্টিফিকেট নিচ্ছে ওই অনুযায়ী কোনো চাকরি করতে পারতেছে না। ফাইনালি কি হইতেছে, ওর চেয়ে যে 8 পাস করার ছেলেটা অনেক ভালো চা বানায় এবং ওর ইনক্রিমেন্ট দ্রুত হয়, ওর সব টিচাররা খুশি হয়ে ঈদের আগে বকশিস দেয়, আর ও মোড়ামুড়ি করে চা দেয় না, ডানে ঘরে বামে ঘরে। ও চিন্তা করে আমি একটু ভালো পড়াশোনা করলে তো আমি হইতে মাস্টার হইতে পারতাম। এখন না হইছে মাস্টার, না হইছে ভালো টি মেকার। তো এই যে আমাদের অনেকের জীবন, আমি ভালো রিক্সা চালাইতে পারি না কেন, রিক্সা চালাইলে অনার্সে পড়ি রিক্সা চালাবো কেন, অনার্স পাস করছি মুদির দোকান করবো কেন, এই সার্টিফিকেটটা আমাদের লাইফে প্রচন্ড প্রোডাক্টিভিটি নষ্ট করতেছে বহু মানুষের, এই একটা সার্টিফিকেট ধরাই দিয়া। তো আমার যেটা মনে হচ্ছে যে আসলে আমাদের এই সার্টিফিকেট কমানো দরকার। এত মানুষ দুনিয়ায় বাংলা লিটারেচার পড়বে, ইংলিশ লিটারেচার পড়বে, সোশ্যাল সায়েন্সের আর্টসের এত সাবজেক্ট দুনিয়া লাগবে কেন? এবার আপনি দেখবেন জরিপ বলছে এই যে বাংলাদেশের যতগুলো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে এবারও এর প্রায় 60% ভর্তি হয় নাই, মানে যতগুলো কোটা আছে 60% ভর্তি হয় নাই। কেন ভর্তি হয় নাই? কারণ সে হচ্ছে এই পলিটেকনিকে পড়ে তারপরে কি করবে, তার সোশ্যাল ডিগনিটি নাই। তো এর সাথে তার যে বন্ধু, এখন মুশকিল হইলো 4 লাখ কেন বিসিএস দেয় বাংলাদেশে? সবাই জানে যে ক্যাডার হবে 1800 থেকে 2000, নন ক্যাডার হবে 2000, সর্বোচ্চ 5000, এরপরে কোনো 4 লাখ পরীক্ষার্থী। এটাকে কেন্দ্র করে এই যে কোটি কোটি টাকার কোচিং বাণিজ্য, এটার বড় কারণ হলো আমরা যেই জায়গাটা আমরা যত বলি যে এসএমই করতে হবে, আর এসএমইর আরেকটা মুশকিল হলো এইখানে যারা আছে তারা তো এসএমই করে না, আর এসএমইর যে বিরাট বিল্ডিং পান্থপথে কইরে রাখছে ওইখানে তো আসলে যে ক্ষুদ্র উদ্যোক্তা সে পান্থপথ কোনোদিন আসেও না।
আর সে যে নিজেও এসএমই করে সে নিজেও বুঝে না। এটা হলো বাংলাদেশের সবথেকে একাডেমি এর বড় সমস্যা, যে উনি যে বড় এসএমই অংশ উনি নিজেও বুঝে না। আর ওর যেখানে বিল্ডিং ঘুরে রাখছে এই বিল্ডিং কিন্তু পান্তবাদ বসুন্ধরা বাসী উনি এসে করবে কি, মাথা খারাপ। তো ফ্যাক্ট হইলো আমরা একাডেমি এবং বাংলাদেশের আর একটা বাস্তবতা হইলো আপনি সোজা কথারও কোনো না কোনোভাবে একটু অ্যাবস্ট্রাক্ট করে তুলতে না পারলে আপনি একাডেমিক হইতে পারবেন না। মানে একটা সোজা কথা, রবীন্দ্রনাথের এই কথাটা আমার কাছে আসলে জীবনের সব থেকে আমি এটার ফিলোসফি হিসেবে নিয়েছি যে সহজ করে বলতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজে। আপনি যে কোনো মানুষটা পরীক্ষা করে দেখবেন, একবার বলার পর বলবেন আর একটু সহজ করে কত, দেখবেন সেকেন্ড বার যা বলছে তা আগের চেয়ে কমপ্লেক্স করে বলছে। তো এইটা হলো আমাদের জাতিগত, এবং এই যে কমপ্লেক্স করে তুললো এইটার আবার আমরা একটা বিশাল এলিট ভাব মনে করি। দেখছো অনেক জ্ঞানী, কেন? কারণ তার সব কথা তো বোঝা যায় না। এর মানে একজনের সব কথা আপনি বুঝতে ফেললে তাইলে ঠিক আছে, কিন্তু অত জ্ঞানী না। আর যার কথা অনেক অ্যাবস্ট্রাক্ট আউলা ঝাউলা জ্ঞানী মানুষ, কারণ তার সব কথা বুঝি না। তো আমাদের যেটা মূলত আমি একটু দু একটা জায়গায় একটু বলতে চাই যে কিছুদিন আগে যুগান্তরের